এবার অ্যাসিস্ট্যান্ট নিজেই বলতেছে যে ওস্তাদ কি হয়েছে, গাড়িটা ঝাঁকি খেলো মনে হয়। তো অ্যাসিস্ট্যান্ট ভয় পাবে এই জন্য আসলে সে কিছুই বলে নাই, বলছে আর কিছু না, ইটস ওকে। কিন্তু এই যে গাড়ি ঝাঁকি খাচ্ছে বা তারা কথা বলছে, এতে করে তাদের সাথে যে আরেকজন ছিলেন মানে হচ্ছে ওই মৃত ব্যক্তির ছেলে, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, কিছুই সে বলছে না, ইভেন তাদের দিকে তাকাচ্ছেও না। কালো কাপড় পরা, প্রত্যেকে কালো কাপড় পরা এবং হুডি পরা, রীতিমতো হচ্ছে মাথাটা ঢাকা তাদের প্রত্যেকের, রাস্তার এক পাশ ধরে হাঁটতেছে। ঠিক আছে, খুব ভালো কথা, তিনি আর কিছুই বলেন, মানে এদেরকে আসলে কিছু কি বলবেন তিনি, রাস্তায় অনেক মানুষই থাকতে পারে। ততক্ষণে অলরেডি রাত 3:30 বেজে গেছে, যুদ্ধ করে আসলে গাড়িটা টানতে হচ্ছে। যখন 4:30 বাজে তখন লোকটা বলে যে গাড়িটা থামাও। তো তিনি বলতেছেন নওগাঁ আসতে এখনও অনেক দেরি, এখনই গাড়ি থামাবো? উনি বলছেন হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। আচ্ছা, আমার কাছে আজকে প্রথম যে গল্পটা সেটা হচ্ছে একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। ওকে। বেসিক্যালি উনি আগে অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন, লাস্ট 6-7 বছর যাবৎ উনি অ্যাকচুয়ালি লাশের গাড়ি চালাচ্ছেন, মানে লাশ বেয়ার করা, সেটা ঢাকা থেকে এক্স্যাক্টলি লাশবাহী গাড়ি যেগুলো আছে সেগুলো তিনি চালাচ্ছেন। তো ঠিক আছে, উনি বলতে গেলে তিনি আমাদের প্রতিবেশী। কোনো একদিন ঘটনা প্রেক্ষিতে তার সাথে আমাদের পরিচয় হয়, আর ভূতের গল্প বলি বা হচ্ছে প্যারানর্মাল ঘটনার কথা যদি বলি, আমরা কম বেশি সবাই জানি যে এনারা কিন্তু ভালোই ফেস করেন এই ধরনের বিষয়গুলো। তো তাকে একদিন আসলে এভাবেই কৌতূহলবশত আমি জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা ভাইয়া আপনি যে লাশের গাড়ি চালাচ্ছেন বা হচ্ছে বিভিন্ন জায়গা তো যাচ্ছেন আপনি, বিশেষ করে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যে লাশগুলো যে ক্যারি করছেন, কখনো আপনার সাথে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা বা আপনি কিছু দেখেছেন বা ফিল করেছেন কিনা? তো সেক্ষেত্রে আসলে তিনি কিছু ঘটনা আমাদেরকে বলেন, তার মাঝ থেকে একটা ঘটনা যেটা হয়েছে, তিনি সেবার তার ভাষ্যমতে রমজান মাস ছিল এবং না 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 রমজানের আগে আগে, সরি এখানে আমার একটু ভুল হয়েছে, রমজানের আগে মানে হচ্ছে ওই ঘটনার 4 দিন পরে প্রথম রমজান ছিল। তো ভালো কথা, তিনি একটা ফোন কল পান এবং সেই ফোন কলটা আসে ড্যামরা থেকে। তো তাকে বলা হয় যে তিনি অ্যাকচুয়ালি ওখানে যাবেন এবং ড্যামরা টু নওগাঁ তাকে যেতে হবে। তো তিনি গিয়ে দেখেন ওই পরিবারে যিনি কর্তা ছিলেন, পিতা, তিনি মারা গিয়েছেন, মানে পুরুষের লাশ ছিল। ঠিক আছে, ওনাকে আসলে ওটাই বলা হয়েছে, উনি লাশ দেখেননি, ওনাকে বলা হয়েছে। তো ঠিক আছে, উনি যেতে যেতে দেখেছেন যে লাশের গোসল দেওয়া শেষ হয়ে গিয়েছে, লাশ একেবারে সুন্দরভাবে তারা যেটা করে আসলে প্রসিডিওর, একটা হচ্ছে মৃত শরীর বা মৃত বডিটা আপনি গাড়িতে করে নিয়ে যাওয়ার জন্য যেভাবে সেটাকে প্রসেসিং করা দরকার, ঠিক সেভাবেই অ্যাকচুয়ালি তারা রেডি করে রেখেছিল। জাস্ট গাড়িটা আসলো, উনি গাড়ি নিয়ে গেলেন এবং গাড়িতে লাশ তোলা হলো। তো ঠিক আছে, তারা রওনা দিবে এবং গাড়িতে ওই মুহূর্তে লাশ ছিল এবং লাশের সাথে হচ্ছে ওই লোকের বড় ছেলে ছিল। তো উনি যেটা বললেন যে প্রথমে গিয়ে তিনি একটু ধাক্কা খেলেন, কারণ হচ্ছে সাধারণত দেখা যায় যে মৃত বাড়িতে অনেক লোকজনের সমাগম থাকে, সেখানে হচ্ছে এমনও হয় যে ভাড়াটিয়ারদের মাঝে কেউ মারা গেলেও দেখা যায় যে আমরা অনেকেই তো যাচ্ছি, আশেপাশে প্রতিবেশী যারা আমরা রয়েছি সবাই তো যাচ্ছি, তাই না, দেখতে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত লাশটা বাসায় আছে আশেপাশ থেকে অনেক মানুষজন আসতে থাকে। কিন্তু সেদিন তেমন কেউ নাকি ছিল না, পুরো মানে তিনি ছিলেন ওখানে প্রায় সব কিছু মিলে আধা ঘন্টার মতো। তিনি বললেন সব মিলে 10 জন লোক হবে এমন, আর তিনি ছিলেন আর তার সাথে একজন অ্যাসিস্ট্যান্ট ছিল তার, তো এই তো 10-12 জন, এর বেশি নাকি ছিল না। তো যাই হোক, তিনি আসলে এই সমস্ত বিষয় মাথায় নেয়নি, রাতের জার্নি ছিল। তো রাত আনুমানিক 12:30টার দিকে তিনি ওখান থেকে রওনা দেন। সাথে ছিলেন ওই লোকটার যিনি মারা গিয়েছেন তার ছেলে এবং ওই ভাইয়াটা যিনি আসলে গাড়ি ড্রাইভ করছিলেন তার অ্যাসিস্ট্যান্ট। তো রওনা যখন দিয়েছে সবই ঠিকঠাক চলছিল, কোনো কিছুতে কোনো ঝামেলা ছিল না, অনেক দূর তাদেরকে যেতে হবে, সেই নওগাঁ পর্যন্ত যেতে হবে, মোটামুটি বলতে গেলে ভালোই রাস্তা, কম রাস্তা তো না, অনেকখানি রাস্তা। রওনা দিল, রওনা দেওয়ার পর 1-2 ঘন্টা অনায়াসে তারা চলে গেল, মানে তখন অলরেডি রাত 2:30 বাজে। 3টা বাজতে বাজতে তার কাছে যেটা মনে হচ্ছে যে তার গাড়িটা ভার হয়ে যায়, মানে এটা না খুব কমন, যে কোনো লাশের বা লাশবাহী গাড়ির জন্য এটা খুবই কমন একটা বিষয়। তার কাছে মনে হচ্ছে যে গাড়িটা একটু ভার ভার লাগছে। তিনি কিন্তু চালাচ্ছেন, স্পিড ঠিকই তুলছে, কিন্তু গাড়িটা ওই স্পিডে যাচ্ছে না।
তো তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে দেখলো যে সে অলরেডি ঘুমে, মানে হয় না যে একটু ঝিমুনি চলে আসা, ঝিমাচ্ছে। আর ওই লোকটার ছেলে খুব উদাস চোখে সে বাইরে তাকিয়ে আছে, খুবই উদাস চোখে বাইরে তাকিয়ে আছে। কী হচ্ছে না হচ্ছে সে আসলে এদিক ওদিক কোনো দিকে খেয়াল নেই, তার মন খারাপ, স্বাভাবিকভাবেই সে বাইরে তাকিয়ে আছে। দেখ ভাইয়া আসলে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকলেন, দেন তিনি তার মতো করে গাড়ি চালিয়ে চলছেন। 3:10 যখন, তিনি এক্স্যাক্ট টাইম আমাকে এই কারণে বলতে পারছে, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ভাই এই ধরনের মানে সিচুয়েশনে সাধারণত দেখা যায় যে সময় দেখার সময় থাকে না আমাদের, খুব স্বাভাবিকভাবে আপনি কিভাবে এক্স্যাক্ট টাইম ধরে ধরে বলছেন। তো তিনি বললেন যে তার গাড়িতে ছোট্ট একটা ঘড়ি আছে, একদম সামনেই সেটা থাকে। তো তিনি একটু পরপরই ঘড়ির দিকে তাকান, এই কারণে তিনি বলতে পারছেন এক্স্যাক্ট টাইমটা। তো 3:10 নাগাদ তিনি যেটা ফিল করলেন যে তার গাড়িটা একটু মানে একটু সামহাও একটু ঝাঁকি খাইছে। তো তিনি ভাবছে হয়তো বা চাকার নিচে কিছু পড়ছে বা রাস্তা কোথাও না কোথাও কিছু হয়তো ছিল, কিন্তু পুরো রাস্তাটা খুবই মানে এখন পর্যন্ত সে কিন্তু খুব একটা দূর পর্যন্ত যেতে পারেনি, ডিস্টেন্স ওয়াইজ খুব একটা দূরে সে যেতে পারেনি। রাস্তা মোটামুটি ভালোই, ভালো বলতে কি একেবারেই ভালো, পাকা রাস্তা, ক্লিয়ার রাস্তা ছিল। তারপর তার কাছে মনে হলো গাড়িটা একটু ঝাঁকি লেগেছে বা ঝাঁকি খেয়েছে। তো সেদিকেও সে নজর না দিয়ে সে তার কাজ করে যাচ্ছে। আর তার অ্যাসিস্ট্যান্টকে সে উঠালো, উঠিয়ে বলছে যে ফ্লাস্কে চা আছে, তুমি একটু চা দাও, আমি একটু চা খাবো। তো তার জন্য তো তাকে গাড়িটা থামাতে হবে। তিনি অ্যাকচুয়ালি বলছেন যে না আমি সেটাও থামাই না, আমি সবসময় আমার এক্সট্রা একটা স্ট্র রাখি। এটা হাস্যকর শোনালেও কিছু করার নেই, আমি এই টাইমটা দেখা যায় যে স্ট্র দিয়েই কাপ থেকে না, তার একটা বোতল আছে ছোটো, ওই বোতল থেকে সে চা খায়। তো যেটাই হোক তার অ্যাসিস্ট্যান্টকে সেটা বললো, অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট উঠে সে ওভাবে আসলে চাটা ছোটো বোতলে ঢালতে থাকলো। এর মাঝে গাড়িটা আরেকবার ঝাঁকি খেলো, অ্যান্ড এবার অ্যাসিস্ট্যান্ট নিজেই বলতেছে যে ওস্তাদ কী হয়েছে, গাড়িটা ঝাঁকি খেলো মনে হয়। তো অ্যাসিস্ট্যান্ট ভয় পাবে এই জন্য আসলে সে কিছুই বলে নাই, বলছে আর কিছু না, ইটস ওকে। কিন্তু এই যে গাড়ি ঝাঁকি খাচ্ছে বা তারা কথা বলছে, এতে করে তাদের সাথে যে আরেকজন ছিলেন মানে হচ্ছে ওই মৃত ব্যক্তির ছেলে, তার কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো উদাস দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে, কিছুই সে বলছে না, ইভেন তাদের দিকে তাকাচ্ছেও না। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পাচ্ছে একটা গ্রুপ, ওখানে বলতে গেলে হচ্ছে তিনি যেটা বললেন প্রায় 6-7 জনের একটা গ্রুপ, কালো কাপড় পরা, প্রত্যেকেই কালো কাপড় পরা এবং হুডি পরা, রীতিমতো হচ্ছে মাথাটা ঢাকা তাদের প্রত্যেকের, রাস্তার এক পাশ ধরে হাঁটতেছে। ঠিক আছে, খুব ভালো কথা, তিনি আর কিছুই বলেন, মানে এদেরকে আসলে কিছু কী বলবেন তিনি, রাস্তায় অনেক মানুষই থাকতে পারে। ততক্ষণে অলরেডি রাত 3:30 বেজে গেছে। আর শীতের দিন ছিল, বলতে ভুলে গিয়েছিলাম, শীতের দিনে রাত একটু বড়ই হয়, 3:30 বাজে তখন। তো তিনি তাদেরকে পাশ কাটিয়ে চলে গেলেন ঠিকই, কিন্তু আর কিছুক্ষণের মাঝে আবারও মানে 3-4 মিনিট না যেতেই আবারও তিনি ওই গ্রুপটাকে দেখলেন। এবার তার ভয় লাগা শুরু হলো যে আসলে হচ্ছেটা কি। যেটাই হোক, এর পরপর যেটা হলো ওই গ্রুপের লোকজন ইশারা করা শুরু করলো গাড়ি থামানোর জন্য। তিনি গাড়ি থামাচ্ছেন না, কারণ তিনি জানেন, তার প্রিভিয়াস কিছু এক্সপিরিয়েন্স বলে যে এই ধরনের ক্ষেত্রে গাড়ি না থামানোটাই ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে এবার আর পারছে না, গাড়ি যেমন হচ্ছে আগে হালকা হালকা ঝাঁকি খেয়েছে, এবার গাড়ি তীব্র আকারে ঝাঁকি খেতে শুরু করলো, প্রচণ্ড পরিমাণে ঝাঁকি। এত কিছুর মাঝেও সে মৃত ব্যক্তির ছেলেটা একটা বারের জন্য তাদের দিকে তাকাচ্ছে না, বা কী হয়েছে কেন হচ্ছে কিছুই জিজ্ঞেস করতেছে না, সে তার মতো বাইরে তাকিয়ে আছে, এবং এমনভাবে তাকিয়ে আছে যেন তার চেহারাটা অ্যাসিস্ট্যান্ট বা ড্রাইভার বা ওই ভাইয়াটা অ্যাকচুয়ালি যেন না দেখে। তো তিনি এবার না পারতে বলতেছে ভাই আপনি কি কিছু ফিল করতেছেন না, আপনি একটু এদিকে তাকান। তো লোকটা যখন তার দিকে তাকায়, লিটারেলি ভাইয়া বলতেছে যে আমি আপু আর একটু হলে মনে হয় অজ্ঞান হয়ে যেতাম, মানে আমি এতটাই ভয় পাইছি, কাজ তার পুরো 2টা চোখ, মানে আমাদের মণিগুলো কি হয় কালো, তার কাছে মনে হচ্ছে যে 2টা মণি একদম জল করতেছে, এতটাই লাল হয়েছিল। এবং খুব ভরাট কণ্ঠে বলল যে আর অল্প রাস্তা বাকি আছে, তুমি আগাতে থাকো, ওরা ওদের কাজ করতেছে, করতে দাও, তোমরা আগাতে থাকো। তো এভাবে কোনোভাবে সে সে যত দোয়া দুরুদ আছে সে তো নিজে পড়তেছে, আর এদিক দিয়ে যে অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছিলাম, ও বেচারা এতটাই ভয় পাইছিল ওই মুহূর্তে যে ও আর কোনো কথা বলার শক্তি ছিল না। একটা মুহূর্তে নাকি সে নিজেও অজ্ঞান হয়ে যায়, মানে ওই অ্যাসিস্ট্যান্টও অজ্ঞান হয়ে যায় এই ঘটনাগুলো দেখে। আর এত কিছু যে ঘটছে, ওই যে লোকগুলো কথা বলছিলাম যে 6-7 জন, ওরা কিন্তু ওই গাড়ির আশপাশ দিয়ে আছে, এবং এবার তারা অ্যাগ্রেসিভ হয়ে যায় গাড়িটা থামানোর জন্য। তারপরে তিনি টানতে অলমোস্ট যখন মানে যুদ্ধ করে আসলে গাড়িটা টানতে হচ্ছে, যখন 4:30 বাজে তখন লোকটা বলে যে গাড়িটা থামাও। তো তিনি বলতেছেন নওগাঁ আসতে এখনও অনেক দেরি, এখনই গাড়ি থামাবো? উনি বলছেন হ্যাঁ, আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি।
মানে উনি আসলে ওনার ভাষায় বলছেন, আমি এটাকে আসলে একটু ফিল্টার করে বলছি যে উনি ওনার গন্তব্যে পৌঁছে গিয়েছেন। তো উনি বলছে কোথায় থামবো, এটা তো পুরো রাস্তা, এবং সামনে আসলে ওই রাস্তার একদম শেষ মাথায় দাঁড়ানো তিনি, ওর পর কোনো রাস্তা নাই। হ্যাঁ, এরপর হচ্ছে ক্ষেত, আর ক্ষেতের পরে হচ্ছে বিল, এমন অবস্থা। বলছে না, এখানেই থামাও। তো উনি থামালেন এবং উনি গাড়ির হেডলাইট জ্বালিয়ে রেখেছিলেন, গাড়ির ভেতরের লাইটগুলো তিনি অন করে রাখেন। তো ছেলেটা, মানে মৃত ব্যক্তির যেই ছেলে ছিল, উনি নেমে গেলেন গাড়ি থেকে। এতক্ষণ পর্যন্ত যেই লোকগুলো ছিল 6-7 জনের মতো যারা ছিলেন, যারা আসলে তাড়া করছিলেন, তারা হুট করে গায়েব হয়ে গেল। সেখানে 3 থেকে 4 জন আসলো সাদা পোশাক পরা, এবার আসলো সাদা পোশাক পরা মানুষ, তারা লাশটাকে নামালো। এরপর হচ্ছে ভাইয়া জাস্ট মানে গাড়িতেই ছিলেন, উনি গাড়ি থেকে নামেননি। ওনার কথা হচ্ছে ভাইয়া আমার পেমেন্ট লাগবে না, আমি কোনোভাবে যান নিয়ে মানে বেঁচে ঢাকায় ফিরতে পারলেই হলো। উনি জাস্ট গাড়িটা টার্ন করবেন, এই টাইমেই লোকটা, মানে মৃত লোকটার ছেলে, মানে ছেলে পরিচয় দিয়েছিল যে সে এসে বলল যে আপনার টাকাটা নিয়ে যান। উনি মানে ওই ভাইয়াটা অনেক ভয় পাওয়াতে সে বলতেছিলেন না ভাই আমার টাকা লাগবে না। তারপরও উনি একটা জাস্ট বান্ডেল রেখে চলে যায়, মানে একটা খাম রেখে চলে যায়, ওটাতে একটা বান্ডেলের মতো ছিল। ভাইয়া ঢাকায় চলে আসে, উনি বলছে আপু আমি প্রায় 7 দিন জ্বরে ভুগছি, আমি ওই খাম খুলেও দেখি নাই, কিন্তু 7 দিন পর যখন আমি খামটা খুলি আমার একটা বিশাল অ্যামাউন্টের প্রয়োজন ছিল, ওই খামের ভেতর ওই অ্যামাউন্টটা দেওয়া ছিল, ওখানে প্রায় নাকি 4 থেকে 5 লাখের মতো টাকা ছিল। বিষয়টা অদ্ভুত, কিন্তু এই ঘটনাটা তার সাথে ঘটে। এবং এখন পর্যন্ত উনি বলল যে আমি ওই টাকাটা খরচ করিনি, না জানি কি ভয়, কি না কি হয়, ওই ভয় থেকে আমি কখনো ওই টাকাটা খরচ করিনি, ওটা আমি রেখে দিয়েছি। যদি কখনো আমি চাই না তার সাথে আমার দেখা হোক, বাট যদি কখনো হয় আমি টাকাটা ফিরাই দিব। এটা ছিল আমার প্রথম ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।